নেক্সট 9 দাগ যেটা বলছে যে মূলবিন্দুগামী যে বৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 24y অধিবৃত্ত দুটির নাভি দুটি দিয়ে যায় তাদের সমীকরণ নির্ণয় করো। তার মানে বলছে যে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এর নাভির স্থানাঙ্ক কত? তাহলে নাভির স্থানাঙ্ক হচ্ছে নাভির স্থানাঙ্ক হচ্ছে 2,0। এইটার নাভির স্থানাঙ্ক কত? ওই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এরকম আকারে সাজাবে, দিলে তোমরা তার নাভির স্থানাঙ্ক পেয়ে যাবে 0,6 ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা ভুল লিখে দিয়েছি, এটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 24y, তার মানে 0,6। তাহলে দেখো মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ তাহলে কি হবে? আমাকে বলেছে মূলবিন্দু দিয়ে যায় আর এই দুটো বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ জানি। দেখো মূলবিন্দুগামী একটা সরলরেখারও যদি সমীকরণ হয় বা বৃত্তের সমীকরণ হয়, তাদের কনস্ট্যান্ট টার্মটা 0 হয়, তাদের কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে না। তার মানে মূলবিন্দুগামী যদি আমাকে বৃত্তের সমীকরণ বের করতে দেয়, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy এইটা ইকুয়াল টু 0 লিখবো, মানে প্লাস সিটা থাকবে না, কনস্ট্যান্ট টার্ম থাকবে না। তাহলে এই বৃত্তটা যদি এই বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দুকে এই বৃত্ত স্যাটিসফাই করবে। তার মানে এক্স এর মান 2 এখানে বসিয়ে দিব, ওয়াই এর মান 0 এখানে বসিয়ে দিব। যদি বসিয়ে দাও দেখবে পাবে তোমরা জির মান -1। ঠিক সেমভাবে এই 1 নম্বর বৃত্তটা এই বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা এই বৃত্ততে বসিয়ে দাও, এক্স এর মান 0 বসাও আর ওয়াই এর মান 6 বসাও। তাহলে প্রত্যেকটা জায়গায় এক্স আর ওয়াই এর মান যদি আমরা বসিয়ে দিই, তখন আমরা এফ এর মান পাবো -3। তাহলে দেখো বৃত্তের সমীকরণ কি হবে না, বৃত্তের সমীকরণে এইখানে শুধুমাত্র জি আর এফ এর মান বসানো প্রয়োজন ছিল, আমরা জি আর এফ এর মান পেয়ে গেছি। এই মান দুটো যদি জি আর এফ এর জায়গায় তুমি বসিয়ে দাও, তাহলে তোমার সমীকরণটা বেরিয়ে যাবে বৃত্তের সমীকরণ। তো এটা হয়ে গেল আমার বৃত্তের সমীকরণ, এটাই আমাকে বের করতে দেওয়া হয়েছিল, আমি বের করে ফেললাম। এরপর দেখো 10 দাগ যেটা বলছে যে 10 দাগ যে কোশ্চেনটা আমাদের বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x অধিবৃত্তের নাভি এবং ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 18x মাইনাস 16y প্লাস 45 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস। ও তার মানে বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x এর যে নাভি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x তো একটা অধিবৃত্ত, তার তো একটা নাভি আছে। আচ্ছা, তার যে নাভি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 18x মাইনাস 16y প্লাস 45 ইকুয়াল টু 0 এর যে কেন্দ্র, এই নাভি আর কেন্দ্র এই দুটো বিন্দুকে, এই নাভি আর কেন্দ্র এই দুটো বিন্দুকে ব্যাস করে যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে, ওই বৃত্তের সমীকরণ আমাদের দরকার। আচ্ছা, ওই বৃত্তের সমীকরণ আমাদের দরকার এবং আমাদেরকে এটা বলা হয়েছে যে এক্স অক্ষ দ্বারা ওই বৃত্তের ছিন্ন অংশের ছিন্ন যে জ্যা ওইটা নির্ণয় করতে। তার মানে এটা ধরো যদি একটা বৃত্ত হয়, এইটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এইটা ধরো এক্স অক্ষকে এই জায়গায় কাট করেছে, তাহলে এই যে কাটিং যে জ্যাটা, এই জ্যাটার আমার দৈর্ঘ্য বের করতে হবে। এর ফর্মুলা কি না 2√g² - c, এই ফর্মুলাতে বের করব। তো আগে দেখো, আগে আমরা বৃত্তের সমীকরণ তো বের করি, তারপর ওটা বের করব। তো দেখো এইটা যদি একটা অধিবৃত্ত হয়, তার নাভির স্থানাঙ্ক কি করে বের করা হয় তোমরা নিশ্চয়ই জানো। এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই ফর্মে ফেলবো, দিলে a, 0 হবে এর নাভির স্থানাঙ্ক হয়ে গেল। আচ্ছা, এর কেন্দ্রের স্থানাঙ্ক কি করে বের করানো হয় না, একে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে সাজাবো, দিলে এফ এর মান পাবো, জির মান পাবো, দিলে কেন্দ্র হবে -g, -f, তাহলে আমার কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবো। এটা সার্কেলে আমরা শিখেছি। তাহলে দুটো বিন্দুকে ব্যাস করে, দুটো বিন্দুকে ব্যাস করে যে বৃত্তটা অঙ্কন হবে, সেই বৃত্তের সমীকরণ কি করে পাবো না, একটা বৃত্ত তার ব্যাসের যদি দুই প্রান্ত দেওয়া থাকে, তাহলে আমাদের এই বৃত্তের সমীকরণ বের করার ফর্মুলা ছিল কি না, একটা বৃত্তের যদি দুটো ব্যাস দেওয়া থাকে, একটা বৃত্তের যদি একটা ব্যাসের দুই প্রান্ত দেওয়া থাকে, একটা প্রান্ত হচ্ছে x1, y1 আর একটা প্রান্ত x2, y2, তার ফর্মুলা হচ্ছে x - x1 * x - x2 + y - y1
ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ফর্মে যদি আমরা x1 x2 এবং y1 y2 এদের মানগুলো বসিয়ে দিই, এই যে এটা x1 y1, এটা x2 y2, তাহলে যে যার মান যদি আমরা পুট করে দিই তাহলে আমরা বৃত্তের সমীকরণটা খুব সিম্পলভাবে পেয়ে যাব, খুব সোজাভাবে পেয়ে গেলাম। এইবার এই বৃত্তটাকে আবার তুমি ওই ফর্মে ফেলতে পারো, ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, সেই আকারে সাজালে আমরা কিন্তু জির মানও পেয়ে যাব আর এফের মানও পেয়ে যাব। আমার এখানে জির মান দরকার, কেন না এখন এক্স অক্ষ দ্বারা 1 নম্বর বৃত্তের ছিন্ন জ্যা, এক্স অক্ষ দ্বারা এই যে বৃত্তটা এই যে ছিন্ন জ্যা, এটা দৈর্ঘ্য আমার দরকার। এর দৈর্ঘ্যের ফর্মুলা কি না 2 ইন্টু জি স্কোয়ার রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এখানে আমি লিখে রেখেছি এই জন্য যে যাতে তোমাদের মনে পড়ে যায়, কিন্তু এটা পরীক্ষার হলে না লিখলেও চলবে, এমনকি এইটাও না লিখলে চলবে। এইটা ফর্মুলা তোমাদের মনে করানোর জন্য আমি লিখেছি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এইটা। এবারে জির মান পেয়ে গেছো, সির মানও পেয়ে গেছো, এখানে বসিয়ে দাও, তাহলে তোমার বেরিয়ে গেল কি না, আচ্ছা 6 স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমার কি বেরিয়ে গেল না, এই জ্যায়ের দৈর্ঘ্য আমাদের বেরিয়ে গেল। তো এইটা গেল আমাদের 10-এর দাগের কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন দেখো, এরপর 11-এর দাগটা দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্তের উপর কিউ যে কোনো একটি বিন্দু, কিউ বিন্দুর কোটি কিউএন এর মধ্যবিন্দু পি, দেখাও যে পি বিন্দুর সঞ্চারপথ একটি অধিবৃত্ত যার নাভিলম্বের দৈর্ঘ্য প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্যের 1/4। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে তার মিনিং আছে, তোমাকে অঙ্কটা পড়ে প্রতিটা ওয়ার্ডকে নিয়ে ভাবতে হবে, ছবিটা চোখের সামনে ভাসবে, এইভাবে কাজটা করতে হবে। তো দেখো, আমাকে প্রথমে বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের ওপর কিউ যে কোনো একটি বিন্দু। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্ত, এইটা কিউ যে কোনো একটা বিন্দু, এই অধিবৃত্তের উপর কিউ একটি বিন্দু আমি নিয়ে নিলাম। এরপর বলেছে কিউ বিন্দুর কোটি হচ্ছে কিউএন। আচ্ছা, কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি এইটা হয় তাহলে এ টি স্কোয়ার, এটা 280 হচ্ছে এটা, তাহলে এইটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি, এই কোটি হচ্ছে কিউএন, এটা আমাকে বলা হয়েছে এ টি স্কোয়ার কিউএন হচ্ছে তার কোটি। আচ্ছা দেখো, কিউএন যদি কোটি হয় তার মানে কিউএন লম্ব অঙ্কন করা হয়েছে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত যদি এ টি স্কোয়ার হয় তাহলে এন বিন্দুর স্থানাঙ্ক এ টি স্কোয়ার কমা 0, কেন না বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত অতএব এখানে ওয়াই এর মান 0 হয়, তাহলে এন বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল এ টি স্কোয়ার কমা 0। এরপর আমাকে বলা হয়েছে কিউএন এর মধ্যবিন্দু পি। আচ্ছা, এইবারে বলা আছে কিউএন এর মধ্যবিন্দু হচ্ছে পি, এই পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ আমার দরকার আগে, তারপর যেটা প্রমাণ করতে দিয়েছে ওখানে আমরা যাব। তাহলে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ যদি বের করতে হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ককে এইচ কে আমরা ধরে নেব। এবারে পি বিন্দু যদি এর মধ্যবিন্দু হয় তাহলে এ টি স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এইচ, তার মানে 2at স্কোয়ার ইকুয়াল টু এইচ, তার মানে এইচ এর মান হচ্ছে at স্কোয়ার, আর কে এর মান কত, এইটা প্লাস এইটা বাই 2, তার মানে কে এর মান at। এই পর্যন্ত আগে এখানে বুঝে নাও। বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু কিউ এর স্থানাঙ্ক at স্কোয়ার কমা 280। আমি বলিনি, এটা বইতে বলা আছে, বইতে আমাকে স্থানাঙ্ক বলে দেয়নি, জাস্ট বলেছে কিউ যে কোনো একটি বিন্দু। তো কিউ বিন্দু যদি যে কোনো একটি বিন্দু হয় তার প্যারামেট্রিক ফর্মে তার স্থানাঙ্ক এইটা লেখা হয়, আর প্যারামেট্রিক ফর্মে এই কারণে লিখলাম যে এইটাকে ব্যবহার করে আমরা তো আরেকটা ইকুয়েশন বের করব, ওই কারণে প্যারামেট্রিক ফর্মে লিখলাম, দিলে টি স্কোয়ারের মানটাকে তুলনা করব, এইটা আমার টার্গেট। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা এটা ধরে নিলাম এ টি স্কোয়ার 280। তাহলে দেখো এন বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে এন বিন্দুর স্থানাঙ্ক হবে এ টি স্কোয়ার কমা 0, এটা একটু আগে বললাম। তাহলে পি হচ্ছে মধ্যবিন্দু কার, কিউএন এর, এই পি এইটা যদি কিউ হয় তখন এটা মধ্যবিন্দু, এখানে যদি কিউ এন অঙ্কন করি তাহলে পি এখানে হবে, আবার কিউএন যদি এখানে অঙ্কন করি পি এখানে হবে, তার মানে পি বিন্দুটা সঞ্চরণশীল। তাহলে যেহেতু সঞ্চরণশীল অতএব তার স্থানাঙ্ক আমরা এইচ কে বলে ধরে নিলাম। মনে করি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক
এইচ কমা কে। যেহেতু পি হলো কিউএন এর মধ্যবিন্দু, পি হচ্ছে কিউএন এর মধ্যবিন্দু, ওটা কোশ্চেনে বলা আছে। তার মানে এইচ ইকুয়াল টু এইটা প্লাস এইটা বাই টু, তার মানে এইচ এর মান হয়ে গেল এ টি স্কোয়ার। আবার কে ইকুয়াল টু এইটা প্লাস এইটা বাই টু, তার মানে কে এর মান হচ্ছে এটি। এখান থেকে টি স্কোয়ারের মান বের করলাম, এখান থেকে টি স্কোয়ারের মান বের করলাম, দুটো টি স্কোয়ারের মানকে তুলনা করলাম, তুলনা করে আমরা পেলাম কি কে স্কোয়ার ইকুয়াল টু এ এইচ। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু যদি এ এইচ হয়, তাহলে দেখো সঞ্চার পথের সমীকরণ কি হবে না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স মানে এটা একটা অধিবৃত্ত হয়ে গেল। এই অধিবৃত্তকে সাধারণ ফর্মে জেনারেল ফর্মে আমরা সাজালাম, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু এ ইন্টু এক্স। তাহলে এখানে শীর্ষ থেকে নাভির দূরত্ব a/4, শীর্ষ থেকে নাভির দূরত্ব a/4, শীর্ষ থেকে নাভির দূরত্ব যা হয় নাভি লম্ব তার 4 গুণ হয়। তাহলে এর 4 গুণ করলে কত হবে, এইটার 4 গুণ করলে কত হবে না এ। তাহলে নাভি লম্বের দৈর্ঘ্য হচ্ছে এ একক। কার নতুন যে অধিবৃত্তটা হলো, এই যে পির সঞ্চার পথ যে নতুন অধিবৃত্ত হলো, সেই নতুন অধিবৃত্তের আমাদের সমীকরণ পেলাম কি না হ্যাঁ, নতুন অধিবৃত্তের যে নাভিলম্ব ওইটার দৈর্ঘ্য পেলাম কত না এ একক। আচ্ছা, এই এ একককে আমরা এরকম লিখতে পারি যে 1/4 ইন্টু 4, 4 কেটে গেলে তো এই থাকছে। তাহলে এই 4টা কি, 4 হচ্ছে এই যে মূল অধিবৃত্ত যেটা আমাদের দেওয়া আছে, সেই অধিবৃত্তের নাভিলম্ব হচ্ছে 4a। তাহলে যেটা প্রদত্ত অধিবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর যে নাভিলম্ব সেটা 4a। তাহলে এই 4a হচ্ছে প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে 1/4 ইন্টু 4 এর জায়গায় আমরা লিখলাম প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য। আমাকে কি প্রমাণ করতে দিয়েছিল যে নতুন যে তোমরা অধিবৃত্ত পেলে, এই অধিবৃত্তের যে নাভিলম্ব, সেই নাভিলম্বটা প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্যের 1/4 গুণ হবে, 1/4। এইটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমার এটা প্রমাণিত হয়ে গেল। এরপর এক একটা কোশ্চেন আমি বুঝিয়ে দিচ্ছি, ভিডিও পজ করো, অঙ্কটা তোলো, তারপর কিন্তু নেক্সট অঙ্কটা শুনবে, তার আগে নেক্সট অঙ্ক শুনবে না। দেখো 13 দাগের অঙ্ক যেটা বলছে, মাঝখানে 12 দাগটা আমি স্কিপ করে গেছি, কেন 12 দাগটা একটু ছোট অঙ্ক আছে, করে দেবো আমি। আগে বড় অঙ্কগুলো করে নিই, তারপর ছোট অঙ্কগুলো। বড় অঙ্কগুলো কী হবে, একবারে আমি দুটো অঙ্ক করতে পারছি, আর ছোট অঙ্কগুলো একবারে বেশি অঙ্ক করতে পারবো, ওই কারণে আগে বড়গুলো করে দিচ্ছি, হ্যাঁ, তারপর ছোটোগুলোতে আসছি। তো দেখো যেটা আমাদের আসছি 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন যেটা বলছে যে অধিবৃত্তের একটি দ্বিগুণ কোটি, বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের পি কিউ হচ্ছে একটি দ্বিগুণ কোটি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্ত, এইটা পি কিউ হচ্ছে তার দ্বিগুণ কোটি, মানে এটা হচ্ছে কোটি, এখানে যেমন বলেছিল এটা কোটি, দ্বিগুণ কোটি হলে এদিকেরটাও নেব। তাহলে পি কিউ বলেছে দ্বিগুণ কোটি, মানে এদিকেরটাও আর এদিকেরটাও দুটো মিলে হচ্ছে পি কিউ। তাহলে বলেছে যে পি কিউ হচ্ছে দ্বিগুণ কোটি। দেখাও যে পি কিউ যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তার সঞ্চার পথের সমীকরণ হয় 9y স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে আগে দেখি এই পি কিউ রেখাংশটা, এই পি কিউ তো জ্যা একটা, এই যে জ্যাটা কোথায় সমত্রিখণ্ডিত হচ্ছে। সমত্রিখণ্ডিত মানে কি, একটা রেখা সমত্রিখণ্ডিত মানে 3 ভাগ করা হবে। তাহলে একটা রেখাকে 3 ভাগ করতে গেলে কটা বিন্দু দরকার, দুটো বিন্দু দরকার। তাহলে এই দুটো বিন্দুর সঞ্চার পথের সমীকরণ আমার দরকার। পি কিউ যখন এরকম দিলাম তখন সমত্রিখণ্ডিত এই দুটো বিন্দু করবে। পি কিউ যখন এখানে নেব তখন আবার অন্য দুটো বিন্দু পাবো। পি কিউ যখন এখানে নেব তখন আবার অন্য দুটো বিন্দু পাবো। এই সমস্ত বিন্দুগুলোকে যোগ করলে আমরা যে সমীকরণটা পাচ্ছি তার সঞ্চার পথের, সেটাই হচ্ছে এইটা আমাকে প্রমাণ করে দিয়েছে। তাহলে দেখো আমাকে কি বলা হয়েছে যে পি কিউ একটা দ্বিগুণ কোটি বলেছে। তাহলে আগের অঙ্কের মতন আমরা পি বিন্দুর একটা স্থানাঙ্ক ধরে নেব। তাহলে যেহেতু অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু পি এর স্থানাঙ্ক এটি স্কোয়ার কমা 2at, এটা আমরা ধরে নিই মনে মনে। তাহলে যদি তাই হয় তাহলে এটা যেহেতু লম্ব টানা হয়েছে, তার মানে এটা এটি স্কোয়ার, এটা 2at। আচ্ছা দেখো এটা যদি এটি স্কোয়ার হয় তাহলে এই বিন্দুর বেলাতেও এটা এটি স্কোয়ারই থাকবে, তাহলে এক্স এর মান এটি স্কোয়ার। আর ওয়াই এর মান এদিকে যদি 2at হয়, এদিকে হবে তার মাইনাস নেগেটিভ,
তাহলে -280, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক এটি স্কোয়ার কমা -280। এই পর্যন্ত আগে দেখে নাও। এখানে মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক এটি স্কোয়ার কমা 280, যেহেতু পি কিউ দ্বিগুণ কোটি অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে এটি স্কোয়ার কমা -280 হয়ে গেল। এইবারে এম আর এম ডট এই দুটোর পরিচয় আমরা দেব। এখন পি কিউ জ্যা এম ও এম ডট বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। পি কিউ যে জ্যাটা এম এবং এম ডট এই দুটো বিন্দুতে সমান 3টা ভাগে ভাগ হয়। তার মানে এম বিন্দুতে পি কিউ জ্যা 1:2 অনুপাতে বিভক্ত হয়। তার মানে এম বিন্দুতে দেখো এই দুটো বিন্দু যদি সমান 3 ভাগে ভাগ করে, এটা 1 ভাগ, এটা 1 ভাগ আর এটা 1 ভাগ, তাহলে এম বিন্দুটা এই পি কিউকে এদিকে 1 ভাগ আর এদিকে 2 ভাগ, তার মানে 1:2 অনুপাতে ভাগ করেছে। সেইটা এখানে লিখেছি যে এম বিন্দুতে পি কিউ জ্যা 1:2 অনুপাতে এবং এম ডট বিন্দুতে পি কিউ জ্যা 2:1 অনুপাতে বিভক্ত হয়। এই যে এম ডট বিন্দুতে কোন অনুপাতে বিভক্ত হয় না, এটা 2 ভাগ এটা 1 ভাগ, তখন হয়ে যাবে 2:1। তাহলে এম বিন্দুতে 1:2 অনুপাতে এবং এম ডট বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে দেখো আমরা স্ট্রেট লাইনে শিখেছি বা কোঅর্ডিনেট জিওমেট্রির প্রথম যে চ্যাপ্টারটা সেখানে আমরা শিখেছিলাম যে কোনো বিন্দু যদি একটি সরলরেখাকে কোনো বিন্দু 1:2 অনুপাতে বিভক্ত করে, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কী করে বের করব এটা আমরা শিখেছি। আবার কোনো একটা বিন্দু একটি সরলরেখাকে যদি 2:1 অনুপাতে বিভক্ত করে, তখন তার স্থানাঙ্ক কী করে বের করব সেটাও শিখেছি। ওই যে m × x2 প্লাস n × x1 বাই m প্লাস n, কমা m × y2 প্লাস n × y1 বাই m প্লাস n শিখেছি আমরা। তাহলে সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তো এটা আমরা আগের চ্যাপ্টারে শিখেছি, যেহেতু তোমরা নিজেরা দেখে নেবে আগে। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম কি 1:2 অনুপাতে যেহেতু বিভক্ত করেছে, এইটা 1:2 অনুপাতে যেহেতু বিভক্ত করেছে, তাহলে এর স্থানাঙ্ক জানি, তাহলে 1 × এইটা প্লাস 2 × এটা বাই 1 প্লাস 2, এইরকম ফর্মুলায় সাজিয়ে আমরা এম বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এইটা, আর এম ডট বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এইটা। এইবার আমাদের বলা হয়েছে সঞ্চার পথ বের করতে। তাহলে এর সঞ্চার পথ যদি বের করতে হয়, এর স্থানাঙ্ককে আমরা h, k ধরে নেব। তাহলে h, k এর মান এইটা একবার হবে, h, k এর মান এটা একবার হবে। দেখো যদি h, k এর মান এটা হয়, দেখো এই যে লিখেছি h, k এর মান, মনে করি বিন্দুটি h, k এবং h, k এর মান হচ্ছে কোনটা at স্কোয়ার, 280/3। তাহলে h এর মান কত 80 স্কোয়ার, k এর মান কত 280/3। তাহলে এখান থেকে আমরা টি স্কোয়ারের একটা মান পাবো, এখান থেকে একটা টির মান পাবো, তাকে স্কোয়ার করে নেবো, দিয়ে এই দুটো মানকে আমরা কম্পেয়ার করব। ঠিক সেমভাবে আমরা এই কম্পেয়ার করলে আমাদের তাহলে কী বেরোলো না 9k² × 4ah। ঠিক সেমভাবে h, k এর মান যদি আমরা এইটা ধরি, তাহলে h এর মান এইটা, k এর মান এইটা। তাহলে দেখো h এর মান যদি এটা ধরি, তাহলে টি স্কোয়ারের মান কী পেলাম এইটা, k এর মান যদি এইটা ধরি, তাহলে টি স্কোয়ারের মান পাবো, টির একটা মান পাবো, তাকে স্কোয়ার করে নেবো। স্কোয়ার করলে আর মাইনাস চিহ্ন থাকবে না, দিলে টি স্কোয়ারের দুটো মানকে তুলনা করলে এটার ক্ষেত্রেও আমরা পাবো 9k² = 4ah। তার মানে এই বিন্দু হোক বা ওই বিন্দু হোক, আমরা সমীকরণ দুটো সেম পেলাম। এরপর তাহলে সঞ্চারপথের সমীকরণ যখন লিখতে যাব, তখন h এর জায়গায় x, k এর জায়গায় y লিখবো। তার মানে 9y² = 4ax, 9y² = 4ax। এটা হয়ে গেল সঞ্চারপথের সমীকরণ। তো এইটা গেল আমাদের 13 দাগের কোশ্চেন, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এবার নেক্সট দেখো, তা 12 দাগের অঙ্ক যেটা বলছে যে x² = 4ay এবং y² = 4a × x - a, অধিবৃত্ত দুটির নাভি দুটির সংযোগ সরলরেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। ঠিক এই রকম ধরনের একটা অঙ্ক কিছুক্ষণ আগে আমরা করেছিলাম, সেটা সংখ্যা দিয়েছিল, এটা সংখ্যা দিয়ে নেই। তো দেখো এইরকম দুটো অধিবৃত্ত দিয়েছে, তাদের যে নাভির স্থানাঙ্ক, এই নাভি দুটো হচ্ছে একটি বৃত্তের ব্যাসের 2 প্রান্ত বিন্দু। তাহলে কোনো অসুবিধা নেই, আমরা এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক বের করে নেব, সেটা আমরা জানি 0, আর এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক হচ্ছে 2a, 0।
এটা হচ্ছে 4a ইন্টু এক্স মাইনাস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস এ। হ্যাঁ, তাহলে এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক হ্যাঁ 2a, 0। কেন 2a, 0? কারণ এইটা কিন্তু শীর্ষবিন্দু মূল বিন্দুতে, এটার কিন্তু শীর্ষবিন্দু মূল বিন্দুতে নয়, এটার শীর্ষবিন্দু হচ্ছে a, 0 বিন্দুতে, a, 0 বিন্দুতে। ওই জন্য এখানে নাভির স্থানাঙ্কে a প্লাস আলফা হওয়ার কথা, তার মানে a প্লাস আলফার মান এখানে a, তাহলে a প্লাস a মানে 2a, তাহলে 2a, 0 এটা হচ্ছে এর নাভি। এবার দেখো এই দুটো নাভি হচ্ছে কোনো একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্তবিন্দু। তাহলে দেখো একটা বৃত্তের ব্যাসের যদি দুই প্রান্তবিন্দু আমার জানা থাকে, একটি বৃত্তের যদি ব্যাসের দুই প্রান্তবিন্দু আমার জানা থাকে, তাহলে বৃত্তের সমীকরণের ফর্মুলা কি? x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। তাহলে এই ফর্মুলাতে আমরা এই দুটো বিন্দু যদি বসিয়ে দিই, তাহলে আমরা এখানে একটু সিম্পলিফাই করব, গুণ করে দেবো, দিয়ে সিম্পলিফাই করলে এটা হয়ে গেল আমার বৃত্তের সমীকরণ। অর্থাৎ আমার যে বৃত্তের সমীকরণটা বের করতে বলেছে সেটা এটা বেরিয়ে গেল। এটা গেল 12 দাগের অঙ্ক। 13 দাগ আমরা একটু আগে করেছি। 14 দাগ দেখো, 14 দাগের যেটা কোশ্চেন বলছে, 14 দাগে যেটা কোশ্চেন বলছে যে দেখাও যে অধিবৃত্তের নাভিগামী জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অধিবৃত্তের নিয়ামককে স্পর্শ করে। তার মানে কি বলছে? যে কোনো অধিবৃত্তের যদি নাভিগামী কোনো জ্যাকে, একটা অধিবৃত্ত যদি এইটা হয়, তাহলে নাভি হচ্ছে এইটা, নাভিগামী জ্যা এটা। বলছি নাভিগামী জ্যাকে ব্যাস করে যতই বৃত্ত তুমি অঙ্কন করো, সেই বৃত্তগুলো সবাই কাকে স্পর্শ করবে? না নিয়ামককে স্পর্শ করবে। যদি এইটাকে ব্যাস করে, এই যে এইটা হচ্ছে নাভিগামী জ্যা, এইটাকে ব্যাস করে যদি একটা বৃত্ত অঙ্কন করি, সেটা সর্বদা কি হবে? না নিয়ামককে স্পর্শ করবে। তাহলে দেখো অধিবৃত্তের সমীকরণ আমরা ধরে নিলাম y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাই সবসময় ধরা ভালো, কারণ এটা একটা নর্মাল ফর্ম। তাহলে নাভিগামী জ্যায়ের প্রান্তবিন্দু কী হবে? আমরা সেটা ফর্মুলাতে শিখে নিয়েছি, যে যদি একটি অধিবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, তার নাভিগামী জ্যায়ের দুই প্রান্তবিন্দু হবে at স্কোয়ার, 2at একদিকের প্রান্তবিন্দু, তাহলে আরেক দিকের প্রান্তবিন্দু হবে তার অনন্যক, মানে এইটা মাইনাস করে অনন্যক হয়ে গেল। এইবার তাহলে বলো বৃত্তের সমীকরণ কি হবে? আচ্ছা দেখো, বৃত্তের ব্যাসের দুই প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে তার সমীকরণ কি হবে? এখানে আমরা বের করেছিলাম সেই সেম জিনিস এখানে, x মাইনাস x1, x1 মানে এটা, ইন্টু এক্স মাইনাস x2 মানে এটা, প্লাস y মাইনাস y1 মানে 2at ইন্টু y মাইনাস y2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2a/t ইকুয়াল টু 0। তাহলে দেখো একে যদি আমরা গুণ করে সিম্পলিফাই করে নিই, তাহলে আমাদের এইটা হলো বৃত্তের সমীকরণ। এইবার আমাদের বলা হয়েছে এই যে বৃত্তটা সর্বদা নিয়ামককে স্পর্শ করবে। আচ্ছা নিয়ামকের সমীকরণ কি? y স্কোয়ার ইকুয়াল টু 4ax যদি একটা অধিবৃত্ত হয়, তার নিয়ামকের সমীকরণ হচ্ছে x প্লাস a ইকুয়াল টু 0। আচ্ছা x প্লাস a ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x এর মান মাইনাস a, এই x এর মান মাইনাস a, এইটা আমরা এইখানে বসিয়ে দিব। কেন বসাবো? কারণ এইটা বৃত্তের সমীকরণ আর এটা নিয়ামকের সমীকরণ। যদি একটা বৃত্ত আর একটা সরলরেখা দুটোকে সমাধান করি আমরা, তাহলে আমরা কি পাই? না তাদের ছেদবিন্দু পাই। যদি দেখা যায় যে একটা বৃত্ত এইটা আর একটা সরলরেখা এইটা, দুটোকে সমাধান করলে যদি দুটো ছেদবিন্দু পাওয়া যায়, তার মানে এটা ছেদ করেছে, স্পর্শ করেনি। কিন্তু যদি দেখা যায় যে একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দু আমরা একটা পেলাম, তার মানে এটা ছেদ করেনি, স্পর্শ করে গেছে। তাহলে একটা বৃত্ত আর একটা সরলরেখাকে সমাধান করলে দুটো ছেদবিন্দু যদি পাওয়া যায়, তার মানে এটা ছেদ করেছে। কারণ একটা বৃত্তকে যদি একটা সরলরেখা ছেদ করে, তাহলে সেটা দুটো বিন্দুতে ছেদ করে। কিন্তু যদি একটা বৃত্ত আর সরলরেখা যদি ছেদবিন্দু একটা বেরোয়, তার মানে সেটা এর ছেদক নয়, সেটা হচ্ছে স্পর্শক। যে বিন্দুতে টাচ করেছে ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওইটা। তাহলে আমরা এই দুটোকে সমাধান করি। এখানে x এর মান মাইনাস এ ধরলাম, বের করলাম, বের করে এই মাইনাস এ এইখানে পুট করে দাও, x এর জায়গায় মাইনাস এ, সেটা লিখেছি 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু মাইনাস এ বসিয়ে পাই, বসিয়ে দিলাম, বসিয়ে এইটা পেলাম
এটাকে সমাধান করে ওয়াই এর মান এইটা পেলাম। তো দেখো ওয়াই এর মান আমরা একটা পেয়েছি, এক্স এর মান একটা বসিয়েছিলাম, তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কি না মাইনাস এ কমা এটি মাইনাস এ বাই টি। তাহলে মাইনাস এ কমা এটি বা মাইনাস এ বাই টি, এটা হচ্ছে কার স্থানাঙ্ক না বৃত্ত এবং নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, বৃত্ত এবং নিয়ামকের ছেদবিন্দুর একটাই স্থানাঙ্ক বেরিয়েছে, এখানে কোনো প্লাস মাইনাস বা অন্য কোনো স্থানাঙ্ক কিছু বেরোয়নি। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক একটা বেরোনো মানে কি, মানে সে ছেদ করেনি, টাচ করেছে, স্পর্শ করেছে, অর্থাৎ একটি ছেদবিন্দু। আর একটি ছেদবিন্দু যদি হয় তাহলে নিয়ামকটি বৃত্তকে স্পর্শ করেছে, এটাই প্রমাণ করতে বলেছে। যদি না বুঝতে পেরে থাকো, যেটুকু কথা বললাম সেটাকে দুবার তিনবার প্রিভিউ করে দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর অঙ্কটা তুলে নাও, তারপর আবার দেখো, দিলে আরও বুঝতে সুবিধা হবে। তো এরপর আমরা 15 দাগটা দেখি। 15 দাগ যেটা বলছে যে প্রমাণ করো যে অধিবৃত্তের নাভিগামী জ্যা এর দুই খণ্ডাংশের অনন্যকের সমষ্টি ধ্রুবক। কি বলছে, যে একটা অধিবৃত্তের নাভিগামী জ্যা কোনটা, এইটা, এই নাভিগামী জ্যায়ের দুটো খণ্ডাংশ, একটা খণ্ডাংশ হচ্ছে এখান থেকে এইটা, আর একটা খণ্ডাংশ হচ্ছে এখান থেকে এটা। বলছে এই দুটো খণ্ডাংশের যে অনন্যক, অনন্যক মানে উল্টানো, 1/, তাহলে এর দৈর্ঘ্যের অনন্যক আর এর দৈর্ঘ্যের অনন্যক, যদি এই দুটো দৈর্ঘ্যের অনন্যকের আমরা যোগ করি, সেই যোগফলটা আমাদের কি বেরোবে না কনস্ট্যান্ট বেরোবে, ধ্রুবক বেরোবে। তো দেখা যাক, আমরা সেই রকম ধরে নেব, মনে করি অধিবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো দেখো অধিবৃত্তের সমীকরণ যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, তাহলে তার নাভির স্থানাঙ্ক কি হয়, a, 0। আর গতানুগতিকভাবে আমরা আগে যেটা শিখে এসেছি যে নাভিগামী কোনো জ্যা যদি থাকে, তার এক প্রান্তের স্থানাঙ্ক যদি এটি স্কোয়ার 280 হয়, তাহলে আরেক প্রান্তের স্থানাঙ্ক কি হবে না এ ঠিক অনন্যক, সেটা আমরা শিখে এসেছি, a বাই টি স্কোয়ার কমা মাইনাস 2a বাই টি। তাহলে এইটার স্থানাঙ্ক জানি, এইটার স্থানাঙ্ক জানি, এইটার স্থানাঙ্কও জানি। তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক জানো, এস বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে পি এস এই লেন্থটা কি করে বের করব, দুটোর স্থানাঙ্ক বের করলে এই যে পি এস, এইটার স্থানাঙ্ক আমরা এসপি, এর স্থানাঙ্ক আমরা বের করলাম এইটা, দৈর্ঘ্য, এসপির দৈর্ঘ্য বের করলাম এইটা। একে আমরা সিম্পলিফাই করে নিলাম। দেখো এইটাকে এ ধরে নাও, এ টি স্কোয়ারকে, আর এ কে বি ধরো, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে এ মানে এইটা, বি মানে এইটা, এর হোল স্কোয়ার হয়ে গেল, তার বাইরে রুট আছে, তাহলে রুটও উঠে গেল, স্কোয়ারে উঠে গেল, তার মানে আমার পড়ে থাকলো কি এ টি স্কোয়ার প্লাস এ। এখান থেকে এ কমন নিয়ে নাও, এ যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে হবে টি স্কোয়ার প্লাস 1। তো এটা হয়ে গেল আমাদের এস পি, এইটুকু লেন্থ। এরপর আমাদের কি বের করতে হবে না এস পি ডট বের করতে হবে। তো দেখো এস এর স্থানাঙ্ক জানো, পি ডটের স্থানাঙ্ক জানো, ঠিক সেমভাবে এস পি ডট যদি বের করো তাহলে এইটা হবে, এখানে এ ধরবো এ কে আর বি ধরবো এ বাই টি স্কোয়ারকে, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। 4ab করে দেখবে 4 ইন্টু এ বাই টি স্কোয়ার, তার মানে 4a স্কোয়ার বাই টি স্কোয়ার। তো দেখো তাহলে কি হলো এটা না এ প্লাস এ বাই টি স্কোয়ার তার হোল স্কোয়ার বেরোবে, ফর্মুলা আছে। তাহলে এর হোল স্কোয়ারের যদি রুট হয় তাহলে হোল স্কোয়ারে উঠে গেল, রুটও উঠে গেল, তার মানে এইটা পড়ে থাকবে। এখান থেকে এ কমন নিয়ে নাও, তাহলে এইটা হবে। তো এইটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখান থেকে এইটা কি করে পেলাম সেটা নিজেরা তোমরা সিম্পলিফাই করো, দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এখান থেকে এটা কি করে পেলাম। ঠিক তেমনি এখান থেকে এটা কি করে পেলাম, নিজেরা নিজেদের মতো সিম্পলিফাই করো, দিলে সিম্পলিফাই করলে এটা বেরিয়ে যাবে। তো দেখো এসপি বেরোলো, এসপি ডট বেরোলো, আমাকে বলেছে এই দুটোর অনন্যকের সমষ্টি করতে, তার মানে এদের লেন্থটাকে উল্টিয়ে দিব, তাহলে অনন্যক মানে 1/, তাহলে 1/sp প্লাস 1/sp ডট, এইটার মান আমাকে বের করতে হবে। এটার মান কি হবে, তাহলে এসপির মান পেয়েছো এইটা, তাহলে 1/sp-র মান হবে 1/, এইটা। আর ঠিক তেমনি sp ডট কত পেয়েছি এইটা, তাহলে 1/sp ডট কী হবে, একে জাস্ট উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে আমার এইটা পেলাম। তাহলে এই দুটোকে যোগ করলে দেখো দুজনেরই হরে একই জিনিস আছে, তাহলে লসাগু এইটা হবে, উপরে 1 প্লাস টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার কেটে গেল, তাহলে 1/a অ্যান্সার। এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 1/a অবশ্যই কনস্ট্যান্ট, তার মানে এটার মান ধ্রুবক বেরোলো, অর্থাৎ আমাদের দুই খণ্ডিতাংশের অনন্যকের সমষ্টি কি বেরোলো না ধ্রুবক বেরোলো। এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরপর নেক্সট দেখো, নেক্সট অঙ্ক যেটা বলছে যে একটি অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 16 একক এবং তার উপর অবস্থিত একটি বিন্দুর
অক্ষ থেকে দূরত্ব 12 একক, বিন্দুটির নাভি থেকে দূরত্ব কত? তাহলে কি বলছে, একটি অধিবৃত্ত আছে, এইখানে ছবিটা আঁকছি, একটি অধিবৃত্ত আছে যেটার নাভি মনে করো এই বিন্দুতে। তো এর যে নাভিলম্ব আছে, এই নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে কত না 16 একক। এই নাভিলম্বের দৈর্ঘ্য 16 একক মানে কি, মানে হচ্ছে 4a ইকুয়াল টু 16 একক। নাভিলম্বের দৈর্ঘ্য 16 একক মানে নাভিলম্ব তো 4a হয়, তাহলে 4a সমান 16। এবার বলছে তাহলে এইটা হচ্ছে নাভি এস বিন্দু, আর এটা এ বিন্দু, আর এটা এক্স ডট ওয়াই ডট। এবার আমাকে যেটা বলা হয়েছে যে নাভিলম্বের দৈর্ঘ্য 16 একক এবং তার উপর অবস্থিত একটি বিন্দুর অক্ষ থেকে দূরত্ব 12 একক। মানে এই অধিবৃত্তের ওপর মনে করো একটা বিন্দু আছে পি, এই পি বিন্দু এই অধিবৃত্তের অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত না, এইটা হচ্ছে 16 একক দূরত্বে অবস্থিত। কত একক? 16 একক দূরত্বে অবস্থিত। 16 নয়, সরি, এটা বলেছে 12 একক দূরত্বে অবস্থিত। তাহলে এটা হচ্ছে 12 একক। তো দেখো, অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা কি বলে কল্পনা করি? আমরা a t স্কয়ার 2at বলে কল্পনা করি। a t স্কয়ার, 2at এইটা বলে আমরা কল্পনা করি। তাহলে a t স্কয়ার কোনটা না, মূল বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা a t স্কয়ার। 2at কোনটা না, 2at হচ্ছে এইটা। তাহলে এই 2at এর মান হচ্ছে 12। আচ্ছা দেখো, 2at এর মান যদি 12 হয় তাহলে এখান থেকে আমরা টির মান পেয়ে যাব। কেন না, এর মান আমরা আগে বের করে রেখেছি। কোথা থেকে না, এইটা 4 এর মান যদি 16 হয়, এটা তো নাভিলম্ব 4a মান যদি 16 হয় তাহলে এর মান সেখান থেকে পাবো। আর এর মান যদি সেখান থেকে আমরা পাই তাহলে এখানে এর মান বসিয়ে দিলে, যেহেতু 2at এর মান 12, তার মানে আমরা টির মান এখান থেকে পেয়ে যাব। তো দেখো, এই অঙ্কটাই এখানে সাজিয়ে গুছিয়ে লেখা আছে। কি লেখা আছে? মনে করি অধিবৃত্তের সমীকরণ হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা যেহেতু বলা নেই না, অধিবৃত্তের কোনো সমীকরণের কথা বলা নেই, ওই জন্য আমরা একটা অধিবৃত্ত কল্পনা করে নিলাম। আমাদের যেহেতু y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এইটা অধিবৃত্তের একটা জেনারেল ফর্ম প্রথমেই শিখেছিলাম, ওই জন্য সেইটাই সবসময় তোমরা ধরবে যদি ধরতে হয়। তো দেখো, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য 16 একক ওরা বলে দিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? 4 এর মান 16। আর দেখো, যদি 4 এর মান 16 হয় তাহলে সেখান থেকে এর মান আমরা বের করে নিতে পারবো। আর দেখো, এবার যদি আমরা এর মান 4 একক বলে বের করতে পারি, তাহলে দেখো নাভির স্থানাঙ্ক কত হবে না, এর মান যদি 4 হয় তার মানে এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে 4, কারণ শীর্ষ থেকে নাভির দূরত্বটাই তো হচ্ছে a। তাহলে এই মানটা হয়ে গেল আমাদের কত না 4। দেখো, এইখান থেকে এইটা যদি 4 হয় তাহলে এইটার স্থানাঙ্ক কত হবে 4,0। কেন? এটা x অক্ষের উপর অবস্থিত, তাহলে এটা 4,0। দেখো, এটা যদি 4,0 হয় এর স্থানাঙ্কটা, এবার খুব মন দিয়ে শোনো, আমরা অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ককে a t স্কোয়ার, 2at বলে কল্পনা করি। এটা তোমরা আগে জেনেছো। তাহলে সেইটা আমি এখানে লিখেছি, অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক a t স্কোয়ার, 2at। তার মানে এই 2at কোনটা? এই 2at হচ্ছে এইটা। এই 2at এর মানই হচ্ছে 12 একক, এটা বলা আছে। ওই জন্য আমি লিখেছি প্রশ্নানুসারে 2at এর মান 12, 2 তা 2 লিখলাম। এর মান আমরা আগে বের করে রেখেছি 4 ইন্টু t ইকুয়াল টু 12, তাহলে টির মান 3/2। আর যদি তোমরা টির মান 3/2 পেয়ে যাও তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটাও তোমরা এক্ষুনি বের করে নিতে পারবে। এই বিন্দুর স্থানাঙ্ক কত? a t স্কোয়ার, এর মান 4 আর টির মান 3/2। যদি বসিয়ে দিই আমি তাহলে হচ্ছে 9। 2at 2 লিখলাম, এর মান আগে বের করানো আছে 4 একক, আর টির মান এখানে হচ্ছে 3/2, বসিয়ে দিলাম, 12 বেরোলো। তাহলে দেখো, বিন্দুটির স্থানাঙ্কও পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করতে বলেছিল
যে নাভি থেকে ওই বিন্দুটার দূরত্ব কত। দেখো নাভি থেকে ওই বিন্দুর দূরত্ব বের করতে গেলে নাভির স্থানাঙ্ক দরকার, হ্যাঁ আমরা পেয়ে গেছি, নাভির স্থানাঙ্ক পেয়ে গেছি। আর কি দরকার, না ওই বিন্দুটির স্থানাঙ্ক দরকার, সেটাও পেয়ে গেছি। তাহলে এই দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। দেখো নাভি থেকে বিন্দুটির দূরত্ব মানে কোনটা, না 4,0 থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে নাভি থেকে বিন্দুটির দূরত্ব সমান 4,0 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা জানি, বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, না 13 একক, 13 একক। তো 13 একক, 3 5, 5 স্কোয়ার 25, আর এর যে 144, হ্যাঁ 169, 13 একক। তাহলে এটা বেরিয়ে গেল নাভি থেকে এই দূরত্ব। কোনটা বেরিয়ে গেল, এটা বেরোলো, নাভি হচ্ছে এইটা, বিন্দু হচ্ছে এইটা, তাহলে এইটা বের করতে বলেছে। এই যে নাভি থেকে বিন্দুটির দূরত্ব এইটা হচ্ছে 13 একক বেরিয়ে গেল। তো এইটা গেল আমাদের 16 দাগ, মানে হ্যাঁ। এরপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা বলছে যে হ্যাঁ নেক্সট কোশ্চেন যেটা বলছে যে প্রমাণ করো y² = 4ax অধিবৃত্তের শীর্ষবিন্দুগামী জ্যা, যেটা শীর্ষবিন্দুগামী জ্যা হবে, শীর্ষবিন্দুগামী জ্যা যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত, তার দৈর্ঘ্য 4a কোসেক থিটা ইন্টু কট থিটা। দেখো এই অঙ্ক যেমন আছে 20 দাগের অঙ্ক, মানে লাস্ট অঙ্কটা দেখো, সেটাও একই রকম আছে। আর একটা অঙ্ক এই দীর্ঘতেই আছে, এই একই ধরনের। দেখো y² = 4ax অধিবৃত্তের শীর্ষবিন্দুগামী একটি জ্যা তার অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, y² = 4ax একটা যদি অধিবৃত্ত হয়, তাহলে তার অক্ষ কোনটা, না অক্ষ হচ্ছে ওই যে x অক্ষ। y² = 4ax তো এইটা, তাহলে এর অক্ষ কোনটা, এর অক্ষ x অক্ষ। তার মানে এখানে যদি বলে যে অধিবৃত্তটির অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, তার মানে তার x অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, x অক্ষের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। আর এখানেও তাই বলেছে এই কোশ্চেনটাতে, যে জ্যায়ের দৈর্ঘ্য এইটা হবে প্রমাণ করো। এখানে প্রমাণ করো বলেছে, আর ওখানে নির্ণয় করতে বলেছে, তো দুটো একই জিনিস। তো এটা তোমরা নিজেরা করবে, আমি একটা করে দিচ্ছি। তো দেখো তাহলে মনে করি, হ্যাঁ তাহলে দেখো প্রথমে কি হলো, যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা একটা অধিবৃত্ত অঙ্কন করলাম, যেটা হচ্ছে y² = 4ax, এবং এর একটা অক্ষ আছে যেটা হচ্ছে এক্স অক্ষ। আমরা ধরে নিলাম এই অক্ষের উপর, এই অধিবৃত্তের উপর পি যে কোনো একটি বিন্দু, আর যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ককে আমরা at² 2at বলে কল্পনা করি। আচ্ছা, তাহলে দেখো শীর্ষবিন্দু কোনটা, এইটা। তাহলে শীর্ষবিন্দুগামী জ্যা কোনটা, না শীর্ষবিন্দুগামী জ্যা হচ্ছে এই বিন্দু আর শীর্ষবিন্দু যোগ করলে যেটা হবে ওটাই হচ্ছে শীর্ষবিন্দুগামী জ্যা। এবং বলে দিয়েছে এই শীর্ষবিন্দুগামী জ্যা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাকে কি নির্ণয় করতে বলেছে, না এই ও বিন্দু থেকে এইটার যে দূরত্ব, এইটা আমাদের নির্ণয় করতে হবে। তো আগে দেখো, আগে আমাদের কিন্তু এই at² 2at এইটার মান আগে নির্ণয় করতে হবে আমাকে। তো দেখো আমরা যা মুখে বললাম সেটাই এখানে লিখেছি। মনে করি ওপি হলো শীর্ষবিন্দুগামী জ্যা, মনে করি ওপি হলো শীর্ষবিন্দুগামী জ্যা, পি বিন্দুর স্থানাঙ্ক at² 2at, অবশ্যই এটাই আমরা ধরি। এবারে প্রশ্নানুসারে ওপি এর প্রবণতা, এই ওপি এর প্রবণতা কত, না ট্যান থিটা। ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে একটি সরলরেখা যত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার যেটা ট্যান হবে ওটাই তো হচ্ছে প্রবণতা। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রবণতা ট্যান থিটা। এই প্রবণতার মান কি করে বের করানো হয় বলো, না প্রবণতার মান বের করানো হয় যে y1 বাই, মানে এটা যেটা করা হয় যে প্রবণতা ট্যান থিটা ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখানে x1 y1 তো হচ্ছে মূল বিন্দু 0 0, তাহলে y2 কোনটা এইটা, আর x2 কোনটা at²। তাহলে 2at বাই at², এই যে ট্যান থিটার মান এখানে আমি লিখেছি, সেটা বেরিয়ে গেল কত, না 2/t। এটা বেরিয়ে গেল আমার ট্যান থিটার মান। আর দেখো
যদি ট্যান থিটার মান 2/t হয় তাহলে টির মান কত হবে এখান থেকে বের করতে হবে। দেখো আমি এটা করতে পারতাম যে কোনাকুনি গুণ করে দাও, টি ট্যান থিটা ইকুয়াল টু 2, তাহলে টি ইকুয়াল টু 2/tan থিটা। এই ট্যান থিটা উপরে গেলে কট থিটা হয়ে যাবে, তার মানে 2 কট থিটা। সেটা আগে কি করেছি, একে 1/cot থিটা করে নিয়েছি, দিয়ে কোনাকুনি গুণ করে টি একে টি ইকুয়াল টু 2 cot থিটা লিখে দিলাম। এবার দেখো অতএব পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে না, পি বিন্দুর স্থানাঙ্ক তো আমরা আগে ধরে রেখেছি a t স্কোয়ার 2at, তাহলে এ তো এ বসবে আর টি স্কোয়ারের জায়গায় টি এর মান পুট করে দেবো। তাহলে এইখানে এর মান জানি, এর মান বসাতে হবে না কারণ আমার সমীকরণে এ দেওয়া আছে, এটা আমরা ব্যবহার করতে পারবো। তো তাহলে এ টি স্কোয়ারের মান পেয়ে গেলাম, 2at মান পেয়ে গেলাম, 2 ইন্টু এ ইন্টু টির মান হচ্ছে 2 cot থিটা। তাহলে 2 দুগুণে 4, 4a cot থিটা, 4a cot থিটা। তাহলে আমার পি বিন্দুর স্থানাঙ্ক বেরিয়ে গেল। জাস্ট এ টি স্কোয়ার 2at জায়গায় টির মানটা এখানে পুট করে দিলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার দেখো আমার কিন্তু মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্বের ফর্মুলা আমরা জানি। কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয় তাহলে মূল বিন্দু থেকে তার দূরত্ব কত না, √of x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক x1 y1 হয় তবে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত হবে না, √of x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তাই করেছি, এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার √of দিলে ও যায় দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তো এখান থেকে আমি দেখলাম 16 কমন যাচ্ছে, এ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে দেখো একটা কট স্কোয়ারও কমন যাচ্ছে, তাহলে দেখো কট স্কোয়ার প্লাস 1, আর স্বাভাবিকভাবে কট স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা এগুলো রুটের বাইরে গেলে কি হবে, কোসেক থিটা কট থিটা, আর 16 এ স্কোয়ারের রুট করলে হবে 4a, তার মানে আমার যেটা দৈর্ঘ্য বেরোলো 4a ইন্টু কোসেক থিটা ইন্টু কট থিটা, এইটা বেরোলো। তো এইটা গেল আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, ওই জন্য আমরা প্রমাণটি লিখে দিলাম। তো ভিডিও পজ করো, ভিডিও পজ করে তোমরা কোশ্চেনটা অ্যান্সারটা লিখে নাও। অনেকে এই অঙ্কগুলো হয়তো করেছো, তারা একটু মিলিয়ে দেখে নেবে ঠিক করেছো কিনা, আর যারা করনি তারা পারোনি যারা, তারা নিজেরা এখন করে নাও এটা। এরপর নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা কি বলছে, যদি a নট ইকুয়াল টু 0 এবং যদি a নট ইকুয়াল টু 0 এবং 2bx প্লাস 3cy প্লাস 4d ইজ ইকুয়াল টু 0, সরলরেখাটি y স্কোয়ার ইকুয়াল টু 4x এবং x স্কোয়ার ইকুয়াল টু 4ay অধিবৃত্ত দুটির ছেদবিন্দুগামী হয়, তবে প্রমাণ করো d স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু 2b প্লাস 3c এর হোল স্কোয়ার। তো এখানে এই যেটা দেওয়া আছে a নট ইকুয়াল টু 0, এইটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা d নট ইকুয়াল টু 0 দেওয়া উচিত। তো d নট ইকুয়াল টু 0 করে নাও। তো এবার দেখো প্রথম কথা আমাকে বলেছে যে দুটো অধিবৃত্ত y স্কোয়ার ইকুয়াল টু 4ax হচ্ছে এইটা, আর একটা x স্কোয়ার ইকুয়াল টু 4ay হচ্ছে এইটা। এই দুটো অধিবৃত্তের ছেদবিন্দুগামী যে সরলরেখা, সেটা দুটো অধিবৃত্ত যদি অ্যাকচুয়ালি দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে একটা বিন্দুতে ছেদ করবে, কিন্তু দুটো কার্ভ যদি একটা কার্ভ মানে বক্ররেখা যদি ছেদ করে তবে তারা সচরাচর দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে এটা বক্ররেখা আছে, তাহলে দুটো বিন্দুতে ছেদ করবে। তো সরলরেখাটা এই ছেদবিন্দু দিয়ে যেতে পারে বা এই ছেদবিন্দু দিয়েও যেতে পারে, যে কোনো একটা ছেদবিন্দু দিয়ে সরলরেখাটি পাস করতে পারে। তো আমাকে বলেছে যে যেহেতু বলেছে যে এই দুটি অধিবৃত্তের ছেদবিন্দুগামী সরলরেখা, তার মানে আগে আমরা এই দুটো অধিবৃত্তের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে আমি এখানে লিখেছি y স্কোয়ার ইকুয়াল টু 4x এবং x স্কোয়ার ইকুয়াল টু 4ay অধিবৃত্ত দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আগে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব। তো দুটি সরলরেখার যদি ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় তাহলে কি করতে হয় না, তাদের সমাধান করতে হয়।
ঠিক তেমনি দুটো অধিবৃত্তের যদি ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় তবে কি করব, আমরা তাদের সমাধান করব। তাহলে সমাধান করো, এইটা আর এইটা দুটো অধিবৃত্ত দেওয়া আছে, এদের আমরা সমাধান করব। এখানে ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে, এখান থেকে আমি ওয়াই স্কোয়ারের মান বের করেছি, এই ওয়াই স্কোয়ারের মানকে তুলনা করেছি। তুলনা করতে গিয়ে এইটা বাম দিকে নিয়ে এলাম, তাহলে এক্স কমন নিলাম। তাহলে দেখো এক্সের মান, দুটো রাশির গুণফল যদি 0 হয় এটার মান 0 হতে পারে বা এটার মান 0 হতে পারে। দেখো এক্সের মান যদি 0 হয় তাহলে এই এক্সের মানটা নিয়ে, এই যে এক্সের মানটা নিয়ে আমরা পুট করে দেবো এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4a, এইখানে এক্সের মান 0 বসিয়ে দাও, তাহলে ওয়াইয়ের মানও 0, অর্থাৎ একটা ছেদবিন্দু বেরোলো 0,0। তার মানে এই দুটো অধিবৃত্ত একটা পয়েন্ট 0,0-তে ওরা পরস্পরকে ছেদ করেছে। আরেকটা পয়েন্ট কোনটা না সেটা এখান থেকে পাবো, এটা ডান দিকে দিয়ে দাও, এক্স কিউবের মান বেরোলো 16×4 = 64a কিউব, তাহলে এক্সের মান 4a, অর্থাৎ আরেকটা বিন্দুর স্থানাঙ্ক এক্সের, আচ্ছা এক্সের মান যদি 4a হয় তাহলে এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4a, এখানে এক্সের মান পুট করে দিলে আবার এক্সের মান বেরিয়ে গেল 4a, অর্থাৎ অপর একটা ছেদবিন্দু আমার কি বেরোলো 4a,4a। এবার আমাদের বলা আছে যে এই যে সরলরেখাটা ওরা দিয়েছে, এই যে একটা সরলরেখা ওরা দিয়েছে, এই সরলরেখাটি এই দুটি অধিবৃত্তের ছেদবিন্দুগামী। তার মানে এই ছেদবিন্দুগামী হতে পারে অথবা এই ছেদবিন্দুগামীও হতে পারে। তো দেখো যখন এই ছেদবিন্দুটা আমরা এখানে পুট করব, যদি এই সরলরেখা এই ছেদবিন্দুগামী হয় নিশ্চয়ই এই ছেদবিন্দুকে এই সরলরেখা অবশ্যই স্যাটিসফাই করবে। তার মানে এক্সের মান 0, ওয়াইয়ের মান 0 যদি বসাই তাহলে ডি ইকুয়াল টু 0 বেরোবে। কিন্তু আমি প্রথমেই বলেছি ওখানে যেটা বলা আছে এ ইকুয়াল টু 0, ওইটা অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক আছে, ওটা ডি এ নট ইকুয়াল টু 0 আছে, ওটা ডি নট ইকুয়াল টু 0 হবে। কিন্তু তাহলে কি বললাম, প্রদত্ত ডি নট ইকুয়াল টু 0, তাহলে দেওয়া আছে ডি নট ইকুয়াল টু যদি 0 হয়, কিন্তু আমাদের এখানে বেরোচ্ছে ডি ইকুয়াল টু 0, তাহলে কি না এই বিন্দুগামী এই সরলরেখা হতে পারে না। যদি এই সরলরেখা এই বিন্দুগামী না হয় তাহলে কোন বিন্দুগামী হবে, নিশ্চয়ই এই বিন্দুগামী হবে। এই বিন্দুগামী যদি এটা হয় তাহলে এই বিন্দুকে এই সরলরেখা অবশ্যই স্যাটিসফাই করবে। তাহলে এই বিন্দুটা এই সরলরেখায় বসিয়ে দাও, এক্স এর মান 4a, ওয়াইয়ের মান 4a যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এইটা পাচ্ছি। এইটা পেলে 4d ইকুয়াল টু, এরা ডান দিকে চলে গেলে এটা হলো, এখান থেকে 4a কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পরে এই 4 কেটে গেল, তার মানে আমরা পেলাম d ইকুয়াল টু -a ইন্টু 2b প্লাস 3c। এরপর উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে আমার এটা প্রমাণিত হয়ে গেল। তো এই হলো আমাদের, এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। তো এরপর আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, দেখো নেক্সট অঙ্কটা, একটি অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষ এবং তা 3,2 ও -2, -1 বিন্দুগামী অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো যে একটি অধিবৃত্ত বলেছে তার অক্ষটা এক্স অক্ষ বরাবর, অক্ষ হচ্ছে এক্স অক্ষ, এবং এই যে অধিবৃত্তটা 3,2 বিন্দুগামী এবং -2, -1 বিন্দুগামী, আমাকে এই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তা আমি এই অধিবৃত্তটা এরকম এঁকেছি কেন, অধিবৃত্তটার শীর্ষ তো মূল বিন্দুতেও থাকতে পারত, কিন্তু আমাকে কথাটা শুধু বলেছে যে অধিবৃত্তের অক্ষটা এক্স অক্ষ, তার মূল বিন্দুতে না থাকতে পারে। যদি এর অক্ষটা এক্স অক্ষ হয়, শীর্ষবিন্দু অতি অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত নিশ্চয়ই। আর যদি শীর্ষবিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হয়, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কে ওয়াই এর মান 0 হয়, তাহলে এক্স অক্ষের উপর যদি শীর্ষবিন্দু অবস্থিত হয়ে থাকে তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা আলফা, 0 লিখতে পারি। কেন, এখানে ওয়াই এর মান অবশ্যই 0 হবে। তা যদি আলফা, 0 এর বিন্দুর স্থানাঙ্ক হয় তাহলে এই রকম অধিবৃত্তের সমীকরণ কি হবে না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। কেন না, এটা আলফা বিটা বিন্দুতে থাকলে সমীকরণ কি হয় না, সমীকরণ হয় ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এখানে বিটার মান 0, তার জন্য এইটা আর নেই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু
এক্স মাইনাস আলফা, এটা হয়ে গেল অধিবৃত্তের সমীকরণ। সেই জন্য আমি লিখেছি যেহেতু অধিবৃত্তটির অক্ষ এক্স অক্ষ বরাবর, মনে করি অধিবৃত্তের সমীকরণ হলো এইটা। অঙ্কের এই অঙ্কটার সলভ করার সূত্র হচ্ছে এইখানে, এইটা যদি কেউ পারো অঙ্কটা হবে, নাহলে হবে না, এইটা মাথায় আনতে হবে। তো তাহলে দেখো এবারে আমাকে বলা হয়েছে যে এই যে অধিবৃত্তটা এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী, তাহলে যদি এই অধিবৃত্ত এই বিন্দুগামী হয় নিশ্চয়ই এই অধিবৃত্তটি এই বিন্দুকে স্যাটিসফাই করবে। তাহলে এই বিন্দুটা এখানে পুট করে দাও, এক্স এর মান 2, ওয়াই এর মান 3 যদি আমি বসিয়ে দিই, এক্স এর মান 3 আর ওয়াই এর মান যদি 2 আমি বসিয়ে দিই, তাহলে এখানে যেটা আসছে যে 4 = 4 × 3 মাইনাস আলফা। তার মানে আমার এর মান বেরিয়ে গেল 3 মাইনাস আলফা। ঠিক তেমনি যদি আমি এই বিন্দুটা পুট করি, তাহলে এক্স এর মান -2, ওয়াই এর মান -1 যদি এখানে এই বিন্দু পুট করে দিই, তাহলে আমার আসছে সমাধান করলে আলফা -11/3। কি করে এলো না, এই বিন্দুটা আমি পুট করে পেলাম এইটা, আর এই বিন্দু পুট করে যদি এইটা পাই, এইখানে কি করেছি দেখো, এইখানে যেটা হয়েছে যে 1 = -4, এইখান থেকে মাইনাস একটা কমন নিয়ে নিচ্ছি, এখানে 4 × a, এর মান এখানে যেটা পেয়েছি সেটা এখানে এর মান পুট করে দিয়েছি, এইটাকে কোনাকুনি গুণ করে দিয়েছি, হ্যাঁ কোনাকুনি গুণ করে -4 এর মধ্যে গুণ করেছি, এখান থেকে সমাধান করে আলফার মান পেয়ে গেলাম কত না -11/3। এই আলফার মান যদি আমি এখানে পুট করি, তাহলে আমরা এর মান পেয়ে যাব, এর মান পেলাম 3/20। এই যে এর মান আর এই আলফার মান যদি আমি এই সমীকরণে এ আর আলফার জায়গায় পুট করে দিই, তাহলে আমার সমীকরণটা কমপ্লিট হয়ে গেল। এটাকে সরল করো, মানে সিম্পলিফাইটা তোমরা নিজেরা পেরে যাবে। তাহলে হলো 5y² = 3x + 11। তো এই গেল এই অঙ্কটা। এবারে লাস্ট যে অঙ্কটা আছে তোমাদের আমি বলেছিলাম যে 17 দাগ নম্বরের অঙ্ক যেরকম, এটাও একদম সেম টু সেম অঙ্ক, ভুল করে দিয়ে দেওয়া হয়েছে। তো এইটা তোমরা নিজেরা সলভ করে নেবে, সলভ করার দরকার নেই, ওই অঙ্কটা যেটা আছে এটাও তাই। তো এই হলো আমাদের প্যারাবোলা অনুশীলনী, অর্থাৎ এক্সারসাইজ 4 এর প্রবলেম সলভিং আমরা আজকে কমপ্লিট করলাম। তো এরপর আমরা নেক্সট ভিডিও ফলো করব। নেক্সট ভিডিওতে আমরা প্যারাবোলা নিয়ে আসছি, তো হাইপারবোলা, ইলিপস নিয়ে আসছি। এর পরের চ্যাপ্টার আছে ইলিপস, এর পরের চ্যাপ্টার আছে আমাদের ইলিপস আছে, হ্যাঁ পরের চ্যাপ্টার ইলিপস আছে, অর্থাৎ উপবৃত্ত। তো সেইটা আমরা আলোচনা করব। তোমরা এগুলো প্র্যাকটিস করো ভালো করে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।